দেখেন যে আমাদের কাছে অলরেডি কিন্তু একটা ডেড মোবাইল ফোন এসেছে, যেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোনগুলা কিভাবে সমাধান করতে হয়, যদিও আমরা স্টেপ বাই স্টেপ অনলাইন ক্লাসে এগুলো আমরা দেখাই, এবং আপনাদেরকে কি অনলাইন ক্লাসও কি অ্যাড করে দেওয়া আছে, ওখানেও দেখতে পাচ্ছেন, আবার কি এখানেও প্র্যাকটিক্যাল আবারও আমরা দেখাচ্ছি। দুইভাবে বিষয়টা একবারে 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওখানেও আছে, আমি এখন বলতেছি বিষয়গুলো দেখেন, তারপর যেটা ভুলে যাবেন, মনে হচ্ছে যে ভুলে গেছে, সেটা আবার আপনি দেখে মিলিয়ে নেবেন। তো প্রথমত আমাদের কাছে যেটা ডেড মোবাইল ফোন আসলে আমরা প্রথম, যেমন এটা খোলা আছে, এটা আমাদের কাছে খোলা আছে অনেক, কারণ আশেপাশে টেকনিশিয়ান এগুলো আমাদেরকে বেশিরভাগ দিয়ে যায় কাজগুলো। তো ফোনটা খুলে দিয়ে গেছে ধরেন এরকম অবস্থায়, কাস্টমার যখন আপনাদের কাছে আসবে তখন ফোনটা তো পুরো ফিটিং অবস্থায় থাকবে। তো হুট করে একটা মোবাইল ফোন কাস্টমার নিয়ে আসলেই তো আমরা খুলে নেবো না, যে খুলে নিয়ে যে চেক করবো ব্যাটারি ভালো না খারাপ, এই ধরনের কাজ আমরা করব না, কারণ ওই ধরনের শিক্ষা আপনারাকে আমরা দিচ্ছি না। প্রথমে একটা ডেড মোবাইল ফোন আসবে, কাস্টমার কি বলছে ওনার কথাটা একটু শুনলেন। যদি কিছু নাও বলে, কাস্টমার বলে যে ভাই বন্ধ হয়ে গেছে, কিভাবে বন্ধ হয়েছে বলতে পারবো না, কোনো সমস্যা নাই, আমরা তাদের কাস্টমারের কোনো কথারই জানা দরকার নাই। মোবাইল ফোন নিয়ে আমাদের চেকের মিটারের মাধ্যমে যে চেকের কৌশল, এর মাধ্যমে চেক করলে আমরা বলে দিতে পারবো যে কি প্রবলেম হয়েছে। তো ও কাস্টমার যতক্ষণ ওনার হিস্টোরি বলবে, হিস্টোরি শোনার আগে আমরা সমস্যা বের করে নিতে পারবো। এই হচ্ছে যে সিস্টেম, কিছু কলা কৌশল আছে, যে কৌশলগুলো আপনারাকে আমরা দেখাচ্ছি। তো প্রথম যখন একটা আমাদের কাছে মোবাইল ফোন আসলো, আসার পর না খুলে প্রথম আমরা এই ধরনের ডিজিটাল চার্জারে কি করব, মোবাইল ফোনটা কানেক্ট করব। তো এখন আমার কাছে দেখেন এই মোবাইল ফোনটা আছে, তো আমি প্রথমত আমার ডিজিটাল ব্যাটারি সবকিছু লাগা আছে, ফোন কিন্তু খোলা নাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এখন আমি চার্জারে দেখেন লাগাচ্ছি। চার্জারে লাগানোর পর যেমন এখানে একটা বিষয় খেয়াল করেন যে অলরেডি 3টা কানেকশন আছে, যেমন আমি এখানে রিমুভ করি, দুইটার একটা 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে, একটা 1.2 দেখতে পাচ্ছি আমরা। এখন আমি যখন আমার মোবাইল ফোন কানেক্ট করি তখন দেখেন এই দেখেন কত আসছে, জেনে 1.3 আসছে, আবার অনেক সময় কম আসছে, আমরা আবারও দেখি 1.3, মানে একটা ভালো মোবাইল যেভাবে চার্জ নেই সেরকমই চার্জ নিচ্ছে। ব্যাটারিতে কিন্তু অলরেডি চার্জ আছে, আমি চেক করা হয়েছে, বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম প্রবলেম কিছু অবস্থায় পাবো, আবার অনেক সময়, আবার কিছু কিছু সময় আমরা দেখেছি যে এটাই কিছুক্ষণ আগে 0.6 উঠছিল কিছুক্ষণ আগেই। তো এই যে বিষয়, তো আমরা অলরেডি কিন্তু বলেছি যে 0.6 যদি চার্জারে অ্যাম্পিয়ার নেয় বা 1.3 এরকম চার্জারে অ্যাম্পিয়ার নেয়, তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা তো বলেছিলাম যে যদি 1.3 বা 0.6 অ্যাম্পিয়ার এই ডিজিটাল চার্জারে চার্জ নেয়, আমাদের এই প্রবলেমটা চলে আসে প্রায় এমএমসি রিলেটেড, মানে এমএমসি সেকশন থেকেই মূলত কি প্রবলেমটা হয়, সফটওয়্যার জনিত সমস্যা, তাহলে এমএমসির শর্ট, এমএমসির এখানে শর্ট আছে, নাহলে আপনার এমএমসিটাই নষ্ট হয়ে গেছে, এরকম কিছু প্রবলেমের কারণে আমাদের এই ধরনের চার্জারের অ্যাম্পিয়ারগুলা দেখাবে। কারণ যেভাবে চার্জারের অ্যাম্পিয়ার দেখাচ্ছে, আমার মোবাইল ফোন যদি ভালো থাকতো তাহলে কি ডিসপ্লেতে লেখা চলে আসতো চার্জ নিত, কিন্তু চার্জ নিচ্ছে না, তার মানে অ্যাকুরেট আমার মোবাইল ফোনটা কাজ করতে পারছে না। আর এতদূর পর্যন্ত যখন অ্যাম্পিয়ার নিচ্ছে, তার মানে আমাদের চার্জিং এসি কাজ করছে, ব্যাটারি কানেকশন পর্যন্ত ভোল্টেজটা আসছে, এবং আরো আনুষ্ঠানিক চেক আছে আমাদের। তাহলে প্রথম যেহেতু আমরা মোবাইল ফোনটা না খুলেই কয়টা বিষয় ফাইন্ড আউট করতে পারলো, দুইটা, হয় এমএমসি সফটওয়্যার জনিত সমস্যা হয়েছে বা এমএমসি নষ্ট, আর নাইলে শর্টিং আছে আশেপাশে, এরকম একটা ব্যাপার। এরকম প্রায় ফোনে আপনার এরকম পাবেন, বিভিন্ন কোম্পানি, আমি আজকে একটাতে দেখাচ্ছি, অন্য সময় আরো কোম্পানির আসতে পারে। শুধু আমরা সিস্টেম বুঝবো, কাজ করার যে একটা কলা কৌশল টেকনিক, এই বিষয়টা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, মুখস্থ সিস্টেম না যে এটা আসবে শুধু এটার জন্য এটাই করবো। আজকে এটাই হয়েছে, মানে আমরা এরকম ধরনের প্রবলেমগুলো পেলে যে কোনো ব্র্যান্ডের ফোন হোক, যতগুলো চাইনিজ ব্র্যান্ড আছে সবগুলারই আমাদের ফোকাস এবং চিন্তা ভাবনা কাজ করার সময় এরকম থাকবে। এরপর আমরা মিটার তো আমাদের কাছে আছেই, আমরা আইডিয়া করতে ধরেন যে এই যে না খুলে আমরা আইডিয়া করলাম, কারণ আমি দীর্ঘদিন কাজ করে আসি, শত শত হাজার হাজার কাজ করার পর দেখছি এই সলিউশনগুলো বের করেছি, এবং আমার শত শত স্টুডেন্ট আছে, তারাও এই একই সিস্টেমেই কাজ করছে, তাদেরকেও দেখাইছি সলিউশনগুলো দিয়ে তারা কাজ করে, আবার ফিডব্যাক আমরাকে জানাই।
অনেক সময় অনেকের মতন কি আমরা ফেসবুকে পোস্ট করা হয় না যে আমার এই স্টুডেন্ট এই কাজ করেছে, খুব একটা ওরকম পোস্ট করা হয় না, সময় পাই না, আমাদেরই কাজের পোস্ট আমরা করতে পাই না। আর একজন পোস্ট করে উনি কাজ সাকসেসফুল হয়েছে আমাকে জানাইছে, ওনারটা আবার স্ক্রিনশট মেরা পোস্ট করবে, এত সময় পাই না। তাহলে এখন কি কাজ করব বলেন আপনারা? তাহলে কোন দিকে ফোকাস বলেছিলাম? তাহলে এখন আমরা কি করতে পারি? প্রথম কাজ দেখেন, এখানে কেউ যেন কিছুটা কাজ করেছে, তার মানে এই ফোনগুলো অনেক সময় কি স্যামসাং মোবাইল ফোন এফআরপি বা অনেক সময় ওই যে কেজি এই লকগুলোর বিষয়ে কাজ করে, তখন এই ধরনের জায়গাগুলা কেটে ফেলে। বিষয়টাকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার দেখা যাচ্ছে কি? এরকম হচ্ছে বিষয়। তাছাড়া মাদারবোর্ডটা কি ফ্রেশ, কেউ কিছু কাজ করেনি, শুধু আইএসপি দিয়ে কাজ করেছে। তাহলে এখন আমাদের ফোকাসটা কোন দিকে থাকবে বললেন? ইএমএমসির দিকে। তো প্রথম কি কাজ করব? শর্ট চেক করবো। কারণ হুট করে আমরা সবটা দিতে যাব না, হুট করে আমরা কি ইএমএমসি উঠিয়ে নেবো না। কারণ যে কোনো আইসি, আপনি পাওয়ার আইসি, চার্জিং আইসি, সিপিইউ, যে কোনো আইসি আমরা উঠাই না কেন, উঠার আগে আমাকে যথেষ্ট পরিমাণ কি থাকতে হবে, মানে আমার কাছে যুক্তি থাকতে হবে যে আমি কেন উঠাছি, উঠার পিছনে কেন, মানে আইসিটা আমি কি জন্য রিমুভ করব, এটার একটা 100% একটা কারণ থাকতে হবে, তারপরই আমি উঠাবো, নাহলে উঠাবো না। যদি আমি মোবাইল ফোন ভালো করতে নাও পারি, রিটার্ন দেবো, কিন্তু আমি অযথা আইসি কি করবো না, উঠাবো না। 5টা মোবাইল আপনি কম ভালো করেন, আপনি বুঝতে পারেননি, অযথা কাস্টমারের জিনিসটা না বুঝে আমি কেন নষ্ট করে দেবো? আমার 500 টাকা বিল করে যে আমি ঠিক হলে 500 পাবো, এখানে এখানে একটু হিট মেরে দিই, এটা করার দরকার নাই তো। আমার 500 টাকা আর ওই মোবাইল ফোন কাস্টমার কিনেছে 15,000 টাকা দেয়, কার টাকার মূল্য বেশি? কাস্টমারের। ওনারটা ক্ষতি করার দরকার আছে। এটা সমাধান নেই ভাই, এটা হবে না, অন্য কোথাও দেখেন, অন্য কোথাও দেখেন বললে ছোট হয়ে যাব না। কথাটা বুঝতে পেরেছেন? পারবো না এই কথা বললে মান সম্মান চলে যাবে না, কিন্তু একটা জিনিস ক্ষতি করে দিলেন, এটার বুঝ আইজি হোক আর কাইল হোক আপনাকে দিতে হবে। কাস্টমারকে 9-6 বুঝে পাঠিয়ে দিলেন, কোনো না কোনো ভাবে দিতে হবে। তাহলে এইগুলো বুঝে শুনে আপনি ক্ষতি করার দরকার নাই। আমারই কথা বলেন, জানা আমার যে কোনো বিষয় আছে আমার জানা নাই ভাই, ওটা বাইরে করলেন আমার কাছে হবে না, ছোট হয়ে গেল। অনেকে বলে যে ভাই আপনার তো নাম শুনেছি, অনেক বড় টেকনিশিয়ান আপনি। বড় ভাই, এটা এটা যন্ত্রপাতি নেই আমার কাছে, আমি কি করব? সব ধরনের যন্ত্রপাতি নেই, সব জিনিস তো কিনা পাওয়া যায় না বাজারে। এই কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা টেকনিশিয়ানরা কি করি, মানে সবই করে দিতে আমাকে, ঠিক সব কাজই করতে হবে। এইগুলা করতে যেয়ে কি হয়, না পারা কাজটার উপরে দেখা যাচ্ছে অযথা না জানা তথ্য দিয়ে দেখা যাচ্ছে আনজাতের উপরে কাজ বা আইডিয়ার উপরে কাজ করতে যে অ্যাক্সিডেন্ট দিয়ে দেখা যায় অনেক সময় কাস্টমারের সঙ্গে ঝগড়া, নাহলে কাস্টমারকে দেখা উল্টা কাস্টমারকে ধুমকি টুমকি দিয়ে দেখা যাচ্ছে যে পাঠাইছেন, যেহেতু এগুলো কাস্টমারের সঙ্গে হওয়ার কোনো কথা ছিল না, আপনার নিজের দোষ। কারণ আপনি আপনার এলাকাতে আপনি আপনার দোকান আছে, দূরকার কাস্টমার আপনি ভয় দেখে পাঠিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক নয়, এগুলো নিজের দোষ। এই জিনিসগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে, কাজ করতে পারবো আমরা, এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে। তাহলে কি কি বললাম? যে কাজটা সম্বন্ধে আমার ধারণা এখন পর্যন্ত ভালোভাবে নেই বা আমি বুঝতে পারছি না, প্রয়োজন হলে কাজ কি করব, ছেড়ে দেবো। বা যদি আশেপাশে কেউ পরিচিত থাকে যে ভালো, আমার মনে হয়েছে যে না আমার চেয়ে আরো ভালো পারে, ওনার সাথে সম্পর্ক আছে, আপনি ওনার কাছে নিয়ে যান, ভাই এই সমস্যা, আপনি কাজটা দেখেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তো এখন এটা দেখেন, হয় উনি আপনি কাজটা ওনার কাছ থেকে করে নিয়েছেন, বিষয়টাকে বুঝতে পেরেছেন? করে নিয়ে আসার পর আপনি কাস্টমারের বিল ওনাকে দিয়ে দেন, আপনার লাভের দরকার নেই। আজকে আপনি যে কাজটা পারলেন না, ওই কাজটা আরেকজনের কাছ থেকে করে নিয়ে আসলেন, এটা কিন্তু কাস্টমার জানে না, আপনি জানেন। কিন্তু কাস্টমার জানে কার কাছ থেকে ঠিক করেছে মোবাইল ফোন, আপনার কাছ থেকে। তাহলে এরপরে যদি ফের মোবাইলের কোনোদিন ডিসপ্লে খারাপ হয়, ডিসপ্লেকে লাগাতে পারবেন না। যদি ব্যাটারি খারাপ হয়, ব্যাটারি লাগাতে পারবেন না। তো ওই দিন যখন মোবাইলটা খারাপ হবে, তখন কাস্টমার কার কাছে আসবে? আপনার কাছে না ওই লোকের কাছে? আপনার কাছে আসবে। তো সেদিন আপনার যে ব্যাটারি পাল্টাইলে 100 লাভ বা ডিসপ্লে পাল্টাইলে 200 লাভ বা 100 লাভ, ওই লাভের কি ভাগ কেউ নিবে? নিবে না। তাহলে এই যে কাস্টমার, আপনি দেখা যায় যে কাস্টমার যদি 50 বার আসে, তো একবার বা দুবার আপনাকে কারোর কাছে যেতে হতে পারে, বাদ বাকি আপনি দেখা যাচ্ছে 58 বারই আপনি কাজ করতে পারছেন। তাহলে আর একজন টেকনিশিয়ানকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়ে আসলেন, ওনাকে 500 বিল করেছিলেন কাস্টমার কাছে, ওই 500ই দিয়ে চলেছেন, মানে 50 লাভ খাওয়ারও দরকার নেই আপনার। আপনাকে এটা ধান্দা করে যে আমি এখানে ধরলাম কাজটা, তাহলে কি করি, ওই ওর কাছে নিয়ে আসবো, আমি 250 নেবো, ওই 250 নেবো। ওকে যখন বিল কম দিতে যাবেন, ওই কাজ ভালোভাবে করবে না, ওই 250 টাকার মতন দেখবে, হলো না, রিটার্ন। কিন্তু আপনার লক্ষ্য থাকবে যে কাজ আমার কাছে কাস্টমার এসে আমি পারিনি, উনি পারে, ওনাকে বিল নেন, বিল 500 করেছি ভাই, 500 আপনাকে দিয়ে দেবো,
কাজটা আপনাকে কমপ্লিট করে দিতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এইভাবে করে হলেও আমাদেরকে কাজগুলা করতে হবে। তাহলে যে কাজ সম্বন্ধে আমাদের ধারণা নেই, হুট করে কি করবো না, কাজ করবো না, রিটার্ন দেন। আপনি এখন এটাও একটা বুঝতে হবে আপনাকে যে আমি এই কাজটা পাচ্ছি না, তার মানে এটা আমাকে আরো ভালোভাবে জানতে হবে। কার কাছে জানতে পারবো? তার কাছে জানতে হবে। যেমন আপনার যে কোনো বিষয়ে প্রবলেম ফেস করলে এখন আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু যেরকম দেখেন, আমার সঙ্গে যোগাযোগের আগে আপনারা দেখেন কাজে প্রবলেম ফেস করলেন, নিজে ট্রাই করলেন, ইউটিউব ফেসবুক দেখলেন, হইলো হলো, নাহলে বাদ দিতেন। কিন্তু এখন তো একটা রাস্তা আছে আপনাদের কাছে যোগাযোগ করার। কিন্তু অনেক টেকনিশিয়ান আছে যারা, ওদের ওদের তো দেখা যাচ্ছে যে নাই, কারোর সঙ্গে সম্পর্ক নেই, দেখা যাচ্ছে যা পারলে পারলে, নাইলে নেই। কথাটা বুঝতে পেরেছেন? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়গুলো কাজে লাগবে। পারলেন করেন, না পারলেন ছেড়ে দেন। অযথা দেখা যাচ্ছে যে বেশি ওটাকে কাজ করতে যে নষ্ট করা দরকার নেই। তাহলে এখন মূল বিষয় আসি। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে শর্ট চেক দেওয়া। এখন এই জায়গার টিন আমরা না কেটেও চেক দিতে পারি, কাটলে আপনাদেরকে দেখানোটা সুবিধা হবে। আপনারা কাজ করার সময় চিকন ব্লেড বা কিছু দিয়ে দেখা যাচ্ছে এই জায়গাগুলো আমরা চেক দেবো। তাহলে আমরা আর একটা তো জানি যে মাদারবোর্ড শর্ট হওয়ার জন্য কোন কোন কম্পোনেন্ট গুলো সবচেয়ে বেশি দেয়। তাহলে এখন আমরা শর্ট চেক করার সময় কোনগুলাকে চেক দিব? কারণ আমাদের মাদারবোর্ডে তো অনেক কম্পোনেন্ট আছে, সবগুলো তো আর আমরা চেক দিছি না। যেটা এই সমস্যার সঙ্গে সম্পর্ক ওইটাকে চেক দেবো। তাহলে আমাদের কাজ কি কমে আসলো না? এই যে বিষয়, তাহলে আমাদের প্রথম যেহেতু প্রবলেম আমরা ফোকাস দিয়েছি এমএমসি রিলেটেড, তাহলে আগে কি কোথায় চেক দেবো? এমএমসির আশেপাশে, অন্য কোথাও আর কি যাব না। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তাহলে এমএমসির আশেপাশের কম্পোনেন্টগুলো এখন আমরা চেক দেব। প্রথমত এখানে ধরলাম একটা কাঁটা, আমরা এখানে ধরলাম, এরপরে এগুলা চেক দিই। একদিক বাজবে, একদিক বাজবে না, তার মানে এটা কি আছে? তাহলে এখানে কি দেখেছে? দোনো দিকেই ধরা মাত্র দোনো দিকে আমাদের কি হয়েছে? বাজছে। তাহলে এই জায়গাটা কি দেখেছে? শর্ট দেখেছে। এখন শর্ট ক্যাপাসিটর হইতে পারে, আইসিও হইতে পারে। তো ক্যাপাসিটর ওঠা সহজ না আইসি ওঠা সহজ? ক্যাপাসিটর ওঠা। তাহলে আগে আমরা ক্যাপাসিটর রিমুভ করে দেখবো। বুঝতে বুঝতে পেরেছেন? এখানে কয়টা ক্যাপাসিটর শর্ট দেখেছে আগে আমরা সেটা দেখি। তাহলে এটা একটা দেখেছে, এটা একটা দেখে, দুইটা। তারপর এটা দেখায় নাই, এটা দেখায় নাই, এটাও ঠিক আছে। তাহলে এখানে পাশাপাশি দুইটা ক্যাপাসিটর কি দেখেছে? শর্ট দেখেছে। এখন একটা বড় আছে, একটা ছোট আছে। তো এখন তাহলে প্রথমে কোনটা উঠাবো? আগে ছোট কলা ওঠা, মানে ছোট ছোট কলা, ছোট ছোট থেকে শুরু করতে হবে। আগে কি করবো আমরা? ছোটটা। এখন এখানে আপনি এই ছোট্ট একটা ক্যাপাসিটারের জন্য হট গ্যান্দা উঠানোর দরকার নাই। এটা আপনি চাইলে আয়রনের সাহায্যে উঠাতে পারবেন। আবার আমরা চাইলে এখানে হালকা করে ধাক্কা দিলে এটা খুঁজে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা এমন ভাবে উঠাতে হবে যে এটা আমরা মাপযোগে এখন দেখতে পাচ্ছি খারাপ, কিন্তু 100% এখনো শিওর হতে পারিনি যে আমার ক্যাপাসিটার খারাপ। তাহলে এটাকে ভালোভাবে রিমুভ করতে হবে। যদি দেখা যাচ্ছে যে প্রবলেম, যে মাদারবোর্ডে প্রবলেম, আমাদের ক্যাপাসিটার ঠিক আছে, তাহলে পরবর্তী আমরা ক্যাপাসিটার যাতে লাগানো যায় এই অবস্থায় রাখতে হবে। তাহলে আমরা এভাবে ধাক্কা দিলে হয়। আবার অনেক সময় কি আছে, যদি এরকম থেকে এদিক থেকে হালকা করে এভাবে চাপ দিই, দেখতে পাওয়া যাচ্ছে কি হালকা করে যদি এভাবে চাপ দিই এগুলা থেকে, তাহলে দেখেন যেভাবে সরে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে সরে গেল। তাহলে এখন এই জায়গাটাতে ময়লা আছে নাকি একটু দেখতে হবে। এই এখন আমরা বড় ক্যাপাসিটারটা আবার এখন চেক দিই যে শর্ট আছে না কাটলো। একদিক বাজছে,
এদিকে আর বাজে না। তাহলে শর্ট ছিল কোনটা? ছোটটা। এখন এটা এই ক্যাপাসিটরটা আসলেই শর্ট হয়ে আছে কিনা এটা তো চেক করার একটা সিস্টেম আমাদের কাছে আছে। কিভাবে চেক করব? হ্যাঁ, তাহলে এখানে ধরে দেখি, এই যে বাজছে, বুঝতে পেরেছেন? দোনো মাথায় ধরার পর পেয়েছে বাজছে, তাইলে এটা এখন শিওর হয়ে গেলাম যে আমার ক্যাপাসিটর খারাপ। তাহলে ওটা রেখে দিই। তাহলে এই দেখেন, উঠার পর মিটার অনুযায়ী কিন্তু কাজ করছি। এই ক্যাপাসিটার খারাপ ছিল, আমরা চোখে দেখে কি বলতে পেরেছি? মিটার দেখে আমরা বলতে হয়েছি, শুধু কাজের জন্য কিছু কৌশল ব্যবহার করছি আমরা, ওই কৌশল অনুযায়ী এগিয়ে যাচ্ছি আর আমাদেরকে হেল্প করছে মিটার। বিষয়টা বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে মিটারের ব্যাপার। এখন কখন কোন কাজে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলা ধাপে ধাপে আমরা কি দেখাচ্ছি, আপনারা ওই বিষয়গুলা তখন শিখতে হবে। অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু আমরা একই সিস্টেম, শুধু অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্যটা থাকছে, অফলাইনে আপনি আমাকে সরাসরি দেখতে পেয়েছেন, আর অনলাইনে দেখতে পেয়েছি কার মাধ্যমে? ভিডিওর মাধ্যমে। এটাই শুধু পার্থক্য, কিন্তু কাজের নিয়মকরণ কলা কৌশল একই, এবং এখানে সময়ও বাঁচে, আপনার অর্থও বাঁচে, অনলাইনে অনেক সুবিধে। তাইলে এখন বিষয় যেটা হচ্ছে, শর্ত রিমুভ হলো, এখন তাহলে আমাদের কি করা দরকার? একবার চেক করা দরকার, কারণ একটা প্রবলেম আমরা পেলাম, ওইটা তো সমাধান করলাম। এখন আগে এটার সমাধানের কি রেজাল্ট আসছে আমরা আগে দেখে নিই। এসে মাদারবোর্ড এখন আমরা ফিটিং করি, তারপর ব্যাটারি লাগাই। এখন আমাদের এই যে ডিজিটাল চার্জার তো আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিজিটাল চার্জার, এখন আর ডিসপ্লের দিকেও লাগাই দেখি, আর চার্জে লাগাই। চার্জে লাগানোর পর এখানে 0.6 টানছে, আর এই দেখেন লোগো চলে এসছে। দেখেন এখন আরো বেশি অ্যাম্পিয়ার টানতে লেগেছে, 1.6। দেখেন যে মোবাইলে আমাদের চার্জও ছিল। তাহলে বুঝতে পেরেছেন যে যে সিস্টেম আমরা খোলার আগেই থেকে কিন্তু বুঝতে পারবো। কথা হলো যে মোবাইল ফোন খোলার পরে প্রবলেম আমরা তো পরে খুঁজবো, আগেই বুঝতে হবে আমাদের যে অ্যাকচুয়ালি কোন এরিয়ার ভিতরে প্রবলেমটা। তাহলে ওই দিক অনুযায়ী আমরা নির্দেশন, খালি দেখা যাচ্ছে মোবাইল ফোন অনেক আছে না, খুঁজে সব জায়গায় টিন মিন খুলে মনে করেন যে একাকার, সব জায়গায় আমরা টিন রিমুভ করবো না, ধারাবাহিকতা ভাবে আগাবো। আজকে যেমন আমরা এটা ফাইন্ড আউট করতে পেরেছি যে ইএমএমসি রিলেটেড প্রবলেম, ওই দিক এই সিরিয়ালে এদিকে রিমুভ করলাম টিন। আমরা অনেক সব দেখা যাচ্ছে ভাবে চেক করার পর আরো তো ধাপ আছে আমাদের চেকের, ওগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে কোনো সময় দেখবেন যে পাওয়ার আইসির টিন রিমুভ করতে হতে পারে, কোনো সময় দেখবো যে আমাদের চার্জিং আইসির ওখানকার টিন রিমুভ করতে হতে পারে, কোনো সময় দেখবো আমাদের নেটওয়ার্ক সেকশনে টিন রিমুভ করতে হতে পারে। এরকম ধারাবাহিকতা ভাবে আমাদের কি চলতে থাকবে বিষয়গুলো, আর আমরাই ওভাবে তখন কাজ করব। তাহলে এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই যে বিষয়টা যেটা দেখালাম, এটা যে আমাদের ডেড ফল্ট ফাইন্ডিং এর 1 নাম্বার ক্লাসের আমাদের তো 10টা স্টেপ আছে, 10-11টা স্টেপে আমরা মোবাইল ফোনের সমস্যা নির্ণয় করতে পারি, আর এই 10-11টার ভিতরেই সমস্যা আপনি 100% খুঁজে পাবেন। যে কোনো মোবাইল ফোনের এই সমস্যাগুলো খুঁজে পাবো আমরা ডেড অবস্থায়, যে কোনোভাবে ডেড হোক, কেউ কাজ করতে গিয়ে ডেড করুক, আর অটোমেটিক ডেড হোক, আছাড় মারার পরে ডেড হোক, যেভাবে ডেড হোক, আমার দেখানো কয়েক যে স্টেপটি দিয়েছি 11টা, এই স্টেপ অনুযায়ী এক সিরিয়াল বাই সিরিয়াল চেক করতে গেলেই আমরা প্রবলেম খুঁজে পাবো। তার মধ্যে আজকে যে প্রবলেমটা আমি দেখালাম যে সমাধান, সেটা হচ্ছে যে 1 নাম্বার স্টেপেরই এটা একটা সমাধান। 1 নাম্বার স্টেপ অনুযায়ী আমরা চার্জার লাগার পরই প্রবলেমটা কি আছে বুঝতে পেরে গেছি যে এই এরিয়ার ভিতর থেকে প্রবলেমটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা ওই এরিয়া অনুযায়ী চেক করলাম, সমস্যা পেলাম, সমাধানও করলাম। বুঝতে পারলেন আপনারা? তাহলে এটাই হচ্ছে যে আমাদের বিষয়। তাহলে এখন থেকে কাজ করার সময় আপনাদেরকে এইভাবেই খেয়াল রাখতে হবে, আর ওই যে ক্লাসগুলো দেওয়া হয়েছে এগুলো একটু ভালোভাবে আরো দেখতে থাকতে হবে।